10 বছর আগে 100 টাকায় যে বাজার হতো, এখন কিন্তু সেই 100 টাকায় কিছুই হয় না। এর কারণটা কি আপনারা জানেন? বা আপনার এই টাকাটা কে চুরি করছে? একজন আছে, সেটা হলো ইনফ্লেশন। এই ইনফ্লেশন বা চোরটা কি? এই ইনফ্লেশন অর্থাৎ মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি কি, বা বর্তমানে আমাদের ভারতের ইনফ্লেশন কতটা, সেটা আজকে আমরা জানব। এই ভিডিওর শেষে আপনি বুঝবেন ইনফ্লেশন কি, আর আপনি যতই টাকা জমান বা সেভিংস করেন না কেন, আপনার কাছে টাকা থাকে না কেন, কিংবা আপনি গরিব কেন হয়ে যাচ্ছেন। নমস্কার বন্ধুরা, আপনি দেখছেন ওয়েল কথা বাংলা চ্যানেল, আর আমি তাপস কুমার পাইক। আমরা এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় শিখি টাকা, ইনভেস্টমেন্ট ও ওয়েলথ বানানো সহজ এবং সরল নিয়ম। তাই বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যদি আপনি এটাকে মিস করেন, তাহলে আপনি যতই খাটুন না কেন, যতই কাজ করুন না কেন, আপনি কিন্তু গরিব থেকে যাবেন। তাই বলছি বন্ধুরা, আপনি এই ভিডিওটা সম্পূর্ণ প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন বা দেখবেন। কোনো অংশ স্কিপ করে কিংবা টেনে টেনে দেখবেন না, তাহলে কিন্তু আপনি পুরো ব্যাপারটা বুঝতে পারবেন না। তাই আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনি ভিডিওটা ভালোভাবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন, তাহলে জিনিসটা বুঝতে পারবেন। তা চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের বিষয় হলো, হোয়াট ইজ ইনফ্লেশন? ইনফ্লেশন কি? জিনিসপত্রের দাম ক্রমাগত বেড়ে যাচ্ছে, কিন্তু আপনার টাকার দাম বা আপনার টাকার ভ্যালু দিন দিন কমে যাচ্ছে। এরই নাম ইনফ্লেশন, অর্থাৎ মুদ্রাস্ফীতি। ধরুন, আজকের দিনে আপনি 100 টাকা নিয়ে বাজার থেকে একটা যে কোনো জিনিস, ধরুন আলু হোক, সবজি হোক, নিয়ে আসলেন। কিন্তু আজ থেকে 2 বছর বা 5 বছর বা 10 বছর পরে দেখবেন ওটা আপনাকে কিনতে হচ্ছে 120 টাকা কি 130 টাকায়। কেন ভাই? এর উত্তরটা আপনারা যদি ভালোভাবে দেখেন বা খোঁজেন, পেয়েই যাবেন। এই যে আপনি 5 বছর আগে 100 টাকায় একটা জিনিস কিনছিলেন, সেই জিনিসটা 5 বছর বা 10 বছর পরে দেখা যাচ্ছে যখন 120 টাকা দাম হচ্ছে, অর্থাৎ যে 20 টাকা যে বৃদ্ধি হয়েছে, এই 20 টাকাটা হচ্ছে আপনার ইনফ্লেশন। টাকা হচ্ছে যেটা আপনার মুদ্রাস্ফীতি। আরও সহজভাবে আপনাদের বোঝানোর জন্য একটা জাস্ট উদাহরণ দিয়ে বলি। ধরুন 2010 সালে আপনি 1 কেজি চাল কিনতেন ধরুন 20 থেকে 25 টাকায়। আজকের দিনে অর্থাৎ 2025-26-এ আপনি সেই চাল কিনে খাচ্ছেন 55 থেকে 60 টাকা কেজি। তাহলে ভাবুন, আপনার তো জিনিসটা চেঞ্জ হয়নি, চাল চাল রয়েছে, শুধু কি চেঞ্জ হয়েছে? আপনার টাকা। কেন? আপনার মুদ্রাস্ফীতির জন্য যেখানে আপনি কিনতেন 25 টাকায়, সেটাই কিনছেন এখন 60 টাকায়। তার মানে 30 টাকার মতো ডিফারেন্স হচ্ছে। 35 টাকাটা যেটা বেড়েছে, সেটা আমার ওই ইনফ্লেশনের জন্য বেড়েছে। টাকার যে ইনফ্লেশন হয়, আপনার 25 টাকা মাল 60 টাকায় কিনছেন, তার মানে ওই 35 টাকাটা আপনাকে এক্সট্রা পে করতে হচ্ছে। এবার আপনারা ক্যালকুলেশন করে দেখুন, ইনফ্লেশনটা কত বড় একটা চোর। আপনার পরিশ্রমের টাকা ওই চোরটা সব চুরি করে নিয়ে যাচ্ছে।
জিনিস একই আছে, শুধু বদলে গেছে কি আপনার টাকার ভ্যালু। তাহলে ভাবুন, ওই ইনফ্লেশন নামক যে চোরটা একদম নীরবে আপনার পকেট খালি করছে, সেটা আমরা জেনে কিছু করতে পারছি না। কারণ ইনফ্লেশনটা এমন একটা সাবজেক্ট বা এমন একটা বস্তু বা এমন একটা চোর, আপনি কিছু করতে পারবেন না বা বলতে পারবেন না। ও অটোমেটিক আপনার হচ্ছে কাছ থেকে চুরি করে নিয়ে যাবে টাকাটা। তাহলে আমাদের প্রত্যেকেরই একটাই প্রশ্ন, তাহলে এই ইনফ্লেশন হাত থেকে কিভাবে আমরা বাঁচব? আমাদের বাঁচতে গেলে এর থেকে আমাদের দূরে থাকতে হবে এবং এই ইনফ্লেশনকে বিট করার মতো কি অস্ত্র রয়েছে সেটা আমাদেরকে খুঁজতে হবে। তো আমি একে একে আলোচনা করছি, আপনারা মন দিয়ে শুনে যান। ধরুন আপনি সেভিংস করছেন, আমরা ম্যাক্সিমাম লোক কি করি, আমরা হচ্ছে সংসার চালানোর পরে যেটুকু বাঁচে সেই টাকাটুকু আমরা কি করি, সেভিংস করি, কোনো ব্যাংকে বা কোনো পোস্ট অফিসে একটা আমরা সেভিংস করে রাখি। কিন্তু সেভিংস করলে আমাদের কতটা ক্ষতি হয় বা লাভ হয় সেটাই আমি আপনাদেরকে আলোচনার মাধ্যমে বলছি। ধরুন আপনি সেভিংস করছেন 10,000 টাকা, প্রতি মাসে আপনি 10,000 টাকা সেভিংস করছেন। তাই সেভিংসের টাকা আপনি কোথায় রাখছেন? আপনার কাছে বা নিকটে কোনো ব্যাংকে রাখছেন। তো ব্যাংকে এখন বর্তমান মূল্য হিসাবে আপনার ব্যাংকে ইন্টারেস্টটা রেটটা কত? 6%। তো 6% যদি হয়, তাহলে আমরা এই 10,000 টাকার উপরে 6% মানে হচ্ছে 600 টাকা। কিন্তু ঠিক এর 1 বছর পরে ওই টাকাটা ইনফ্লেশনের কারণে টাকার ভ্যালু হবে 9,400 টাকা। আপনার আর 10,000 টাকা হবে না, 9,400 টাকা ভ্যালু হবে। তাহলে মাঝখান দিয়ে যে 600 টাকা, ওটা কোথায় গেল? ওই ইনফ্লেশন নামক চোরটি নীরবে চুরি করে নিয়ে গেল। অর্থাৎ সহজ বাংলা ভাষায়, ব্যাংকে টাকা রাখলে আপনি কিন্তু ধীরে ধীরে ধনী হবেন না, গরিব হবেন। কারণ ব্যাংকে টাকা রাখলে আর সেফ জায়গা, সেফ জোন হিসাবে আমরা টাকা রাখি, কিন্তু ওই ইনফ্লেশনকে বিট করতে জীবনে পারবো না। এবারে বলি, এবার আপনাদের মনে একটা প্রশ্ন আসছে, তাহলে আমরা টাকাটা কোথায় রাখবো? ইনভেস্টমেন্ট করব না হচ্ছে ব্যাংকে রাখবো? অর্থাৎ যদি আমি ইনফ্লেশনকে বিট করতে হয়, তাহলে আমাকে ইনভেস্টমেন্ট করতে হবে। আপনি যে ব্যাংকে যেটা পান, ভাবুন আপনি ব্যাংকে একদম ফিক্সড ডিপোজিট করেছেন, তা আপনার ব্যাংক থেকে ফিক্সড ডিপোজিটের রিটার্ন কত দিচ্ছে? 5% থেকে 6%। কিন্তু মার্কেটে যে ইনফ্লেশনটা হচ্ছে, ইনফ্লেশনের রেটটা কত? ইনফ্লেশনের রেটটা হলো আপনার 6% থেকে 7%। তাহলে আমি যদি প্লাস মাইনাস করি, তাহলে ওদিকে দাঁড়াচ্ছে আপনার 5 to 6, আর এখানে দাঁড়াচ্ছে 6 to 7। তাহলে হিসেব মতো কি দাঁড়াচ্ছে আমার, যে রিটার্নটা আসবে সেই রিটার্নটা হলো 0। ঠিক আছে, অর্থাৎ নেগেটিভ, কোনো পজিটিভ রেজাল্ট এলো না। তাহলে ভাবুন, আপনি কি যে টাকাটা ব্যাংকে সেভিংস করছেন, আপনি আগামী দিনে ইনফ্লেশনকে বিট করতে পারবেন? কমেন্টে আমাকে জানাবেন। যদি আপনি ওই টাকাটা ব্যাংকে না রেখে, ব্যাংকে ফিক্সড ডিপোজিট না করে বা আরডি না করে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন কোনো একটা জায়গায়, তাহলে আপনি কি পেতে পারেন? তো যদি আপনি কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করেন, সে মিউচুয়াল ফান্ড হোক বা কোনো হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স হোক, যদি সেখানে করে থাকেন, তাহলে কি হয়, আপনার ওখানে মিনিমাম রিটার্ন আছে 12 থেকে 13%, কম করে ধরছি আমি। তাহলে সেই অনুসারে আপনার যদি ইনফ্লেশন হয় 6%, তাহলে মাইনাস করুন, 12 থেকে 6 বাদ দিলে আপনার থাকে 6, মানে আমার 6% জেনুইন
আমরা রিটার্ন, মানে রিয়েল গ্রোথ যেটা বলা হয়। তবে হ্যাঁ, ইনভেস্টমেন্ট করতে গেলে আপনাকে কিন্তু কিছু রুলস মানতে হবে। অর্থাৎ ইনভেস্টমেন্ট যখন করবেন সব সময় লং টার্ম ভাববেন। ইনভেস্টমেন্ট জীবনে শর্ট টাইমে হয় না। তাহলে আপনারা বুঝতে পারলেন ইনভেস্টমেন্ট আর সেভিংসের মধ্যে কি পার্থক্য। তবে আপনারা যদি এর ডিটেলস জানতে চান তাহলে আমাদের নেক্সট ভিডিও আসছে, সেই ভিডিওটা আপনি দেখে নেবেন, সেভিংস ভার্সেস ইনভেস্টমেন্ট। এই পার্টটায় আপনারা দেখে নেবেন, ওখানে পুরো ডিটেলস দেওয়া থাকবে। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন যে ইনভেস্টমেন্টের রিয়েল গ্রোথ আছে, যেটা আমার ইনফ্লেশনকে বিট করতে পারবে। তাহলে বন্ধুরা, আপনারা দেখলেন বা বুঝলেন ইনফ্লেশনকে হারানোর একটা মাত্র উপায় আছে, সেটা হলো ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট। এছাড়া কোনো রাস্তা নেই। তাহলে বন্ধুরা, এখন একটাই প্রশ্ন ঘুরছে মাথার মধ্যে, তাহলে এই ইনফ্লেশনকে হারাতে গেলে কি উপায় আছে? হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদের 3টি উপায় বলবো। সেই উপায়টুকু যদি আপনি মানতে পারেন তাহলে আগামী দিনে আপনাকে ইনফ্লেশন থেকে ভয় করতে হবে না। সেটা কি হলো? সেটা ফার্স্ট হলো, শুধু সেভিংস নয়, আপনাকে ইনভেস্ট করতেই হবে। এবং নাম্বার 2, এই ইনভেস্টমেন্টটা আপনার সবসময় লং টার্মে থাকতে হবে, শর্ট টার্মে নয়। আপনি সবসময় ইনভেস্টমেন্টটা লং টার্মে ভাবুন। নাম্বার 3, আপনি আজই এসআইপি শুরু করুন। সেটা কম হলেও আপনি শুরু করুন, তাহলে কিন্তু এই ইনফ্লেশনকে বিট করা যাবে। এই ইনফ্লেশনকে বিট বা হারাতে গেলে আপনাকে সময় প্লাস ডিসিপ্লিন মানতে হবে। আপনার এটা খুব দরকার। তাহলে কিন্তু আপনি আগামী দিনে হাসতে হাসতে ইনফ্লেশনকে বিট করে যাবেন। তাহলে বন্ধুরা, আজকের আমরা কি শিখলাম? আজকের আমরা শিখলাম যে ইনফ্লেশন মানে টাকার মূল্য কমে যাওয়া। নাম্বার 2, টাকা সেভিংস করলে নিরাপদ কিন্তু চিন্তামুক্ত নয়। নাম্বার 3, এই ইনফ্লেশনকে আপনাকে বিট করতে হলে বা হারাতে গেলে আপনাকে সঠিক পথে সঠিকভাবে আপনাকে ইনভেস্টমেন্ট করতেই হবে। সো বন্ধুরা, যদি আপনি চান আপনি ইনফ্লেশনকে হারাতে এবং আপনার টাকাকে মজবুত এবং শক্তিশালী করতে, তাহলে আজই আমার এই চ্যানেল ওয়েল কথা বাংলা সাবস্ক্রাইব করে রাখুন। কারণ এখানে ইনভেস্টমেন্ট এবং আপনার সেভিংস সমস্ত বিষয়ে বা আপনার ফিনান্সিয়াল যে ফ্রিডম, সেই সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করা হয়। তো এই রকম ধরনের নিত্য নতুন ভিডিও পেতে বা কিছু শিখতে আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি আপনি অন করে রাখুন, যাতে আমার প্রথম যে কোনো ভিডিও আপলোড করার পরে ফার্স্ট আপনার কাছে নোটিফিকেশন যেতে পারে। তার জন্য বেল আইকনটি অন করে রাখুন। আর যদি ভিডিওটা ভালো লাগে বা হেল্পফুল বলে মনে হয়, তাহলে আপনি একটা জাস্ট লাইক করে দিন এবং যদি কমেন্ট করেন তাহলে সেই কমেন্টের উত্তর দেওয়া আমরা চেষ্টা করব। এবং আপনার একটা লাইকে আমাদের আরও আরও ভিডিও বানাতে সাহস হয় বা উৎসাহিত হই বা মোটিভেশন পাই। নমস্কার বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আবার দেখা হবে পরের ভিডিওতে, এবং আমরা পরের ভিডিওতে আমরা শিখব ইনভেস্টমেন্ট ভার্সেস সেভিংস, এর আসল তফাৎ বা পার্থক্য। তো আজকের মধ্যে বিদায় দিন। নমস্কার, জয় হিন্দ।